Audio Jungle. Audio Jungle. হ্যালো প্রিয় ভাই বোনেরা, বিএস নার্সিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বঙ্কিম মণ্ডল, তোমাদের ফিজিক্স এবং ম্যাথস পড়াই। তো আগের দিনের ক্লাসে তোমরা দেখেছো যে আলোর প্রতিফলন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো তাও আমি একটু বলে দিচ্ছি যে আলোর প্রতিফলন ঘটনাটা কি। এই যে দেখো, ও হচ্ছে আপতিত রশ্মি, প্রথম একটা মাধ্যম থেকে যখন আসে, দিয়ে কোনো একটা প্রতিফলক তলে আলোকরশ্মিটা বাধা পেয়ে যদি আলোকরশ্মি সেই মাধ্যমেই ফিরে যায়, অর্থাৎ প্রথম মাধ্যমে ফিরে যায়, দ্বিতীয় মাধ্যমে না গিয়ে, তাহলে আলোকরশ্মি প্রথম মাধ্যম থেকে এলো, যে প্রতিফলক তলে বাধা পেয়ে সেটা প্রথম মাধ্যমে যখন ফিরে যায়, সেই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। তো আমি বলেছিলাম যে আলোর প্রতিফলনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে এখানে আলোর প্রতিফলন ঘটনাকে আমরা দুই ভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হলো বিক্ষিপ্ত প্রতিফলন। এই দুই ভাগে ভাগ করা যায়। এবার আমরা নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে সেগুলো সম্পর্কে জানব। তো নিয়মিত প্রতিফলন কাকে বলে, দেখো, এটা একটা আমি প্রতিফলক তল নিলাম XY। এই প্রতিফলক তলটা সমতল প্রকৃতির, ঠিক আছে। তো যখন এই সমতল প্রতিফলক তলে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ আসে, এই যে দেখো, এই দুটি আলোকরশ্মি হচ্ছে পরস্পরের সঙ্গে সমান্তরাল। যখন এই প্রতিফলক তলে আপতিত হয়, তখন এখানে কি হবে, আলোকরশ্মির প্রতিফলন ঘটবে। যেই কোণে আলোকরশ্মি এসেছিল সমান কোণেই আলোকরশ্মি প্রতিফলিত হবে, সমান কোণে আলোকরশ্মি এই দুটো প্রতিফলিত হয়ে চলে গেল। তাহলে দেখো, এই যে দুটো আলোকরশ্মি, আপতিত আলোকরশ্মিগুচ্ছ সমান্তরাল ছিল, প্রতিফলিত আলোকরশ্মিগুচ্ছ কিন্তু পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে চলে গেছে। তার মানে কি, সমান্তরাল আলোকরশ্মি আপতিত যখন হবে, প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো যদি সমান্তরালভাবে নির্গত হয়ে যায়, তাহলে সেই প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। আর এটা কোথায় দেখা যায় নিয়মিত প্রতিফলন? যেমন ধরো, মসৃণ দেওয়ালে, যখন মসৃণ দেওয়ালে আলোকরশ্মি পড়ে, এইভাবে প্রতিফলিত হয়ে চলে যায়। তারপরে আমরা চলে যাচ্ছি বিক্ষিপ্ত প্রতিফলনটা কাকে বলে। তো এক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে যে প্রতিফলক তলটা থাকবে সেটা মসৃণ প্রকৃতির নয়, অমসৃণ প্রকৃতির বা এবড়ো খেবড়ো। তাহলে এই যে একটা প্রতিফলক তল নিলাম, তাহলে এক্ষেত্রে কি হবে, সমান্তরাল আলোকরশ্মি, আপতিত রশ্মিগুলো পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হলো, কিন্তু এই তলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুচ্ছ পরস্পরের সঙ্গে সমান্তরাল থাকবে না। দেখো, এই তলটার এই বিন্দু হচ্ছে আপতন বিন্দু। এক্ষেত্রে যদি আমি অভিলম্ব অঙ্কন করি, অভিলম্বটা এইভাবে হবে, এই হলো আপতন কোণ। তাহলে সমান কোণে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে এইভাবে চলে গেল। ঠিক এক্ষেত্রে এই হবে অভিলম্ব, এই বিন্দুতে, এই আপতন বিন্দুতে, দিয়ে এইভাবে চলে যাবে প্রতিফলিত রশ্মিটা। তাহলে এই রশ্মিটা এইভাবে চলে যাবে। তার মানে দেখো, আপতিত রশ্মিগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল, কিন্তু প্রতিফলিত রশ্মি পরস্পরের সঙ্গে সমান্তরাল নয়, এগুলো অসমান্তরাল প্রতিফলিত রশ্মি। তার মানে কি হলো, যখন এমন কোনো অমসৃণ প্রতিফলক তলে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ আপতিত হয় এবং প্রতিফলনের পর সেগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে প্রতিফলিত হয়, সেই প্রতিফলনকে বলি আমরা বিক্ষিপ্ত প্রতিফলন। আর এই ঘটনাটা কোথায় ঘটে? অমসৃণ দেওয়ালে। ধরো, ঘরের অমসৃণ দেওয়ালে যে প্রতিফলনটা ঘটে সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। সিনেমার পর্দায়,
সিনেমার পর্দায় এই বিক্ষিপ্ত প্রতিফলন হয় বলেই হল ঘরের যে কোনো জায়গা থেকে মানুষ সিনেমা দেখতে পারে, কারণ চারিদিকেই তো আলোটা ছড়িয়ে পড়ে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য, তাই আমরা সিনেমার পর্দাতে ভালোভাবে ছবি দেখতে পাই। তাহলে এই হয়ে গেল নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের সংজ্ঞা এবং ছবি। এবার আমরা চলে যাচ্ছি দর্পণে। দর্পণে যেহেতু আলোর প্রতিফলন ঘটনাটা ঘটে, তো সেই জন্য আমরা দর্পণ পাঠে চলে যাচ্ছি। তাহলে আলোর প্রতিফলন এর ব্যবহারিক প্রয়োগের যদি কথা বলা হয় যে কোথায় আলোর প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ করা হয়, তাহলে কি হবে? দর্পণে আলোর প্রতিফলন ঘটনাটা ঘটে। তো দর্পণকে আমরা দুই ভাগে ভাগ করি, এক হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গলীয় দর্পণ। সমতল দর্পণ কাকে বলে? ধরো অসীম বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটা বিরাট গোলক, মানে অসীম বক্রতা ব্যাসার্ধ মানে অনেক বড় একটা গোলক নিলাম আমি। এই যে ধরো এটা একটা অনেক বড় বা অনেক বেশি বক্রতা ব্যাসার্ধের একটি গোলক। এই গোলকটার ছোট্ট একটা অংশ যদি আমি কেটে নিই, এই অংশটা ধরো কেটে আলাদা করে দিলাম, তাহলে কি হবে? এরকম টাইপের একটা রেখার মতো অংশ চলে আসবে না? তাহলে এটার উল্টো দিকে যদি আমি প্রলেপ দিয়ে দিই আর এই তলটা যদি প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি আমি, তাহলে এই দর্পণটাকে বলবো সমতল দর্পণ। তাহলে এই যে সমতল দর্পণ দেখতে পাচ্ছ, এটা আসলে অসীম বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের ছোট্ট ক্ষুদ্র অংশ। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে যদি কোশ্চেন করা হয় যে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অসীম। তাহলে এখানে পয়েন্ট করে নাও, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান অ্যান্সার হয়ে যাবে অসীম। যদি বলে সমতল দর্পণের ফোকাস দূরত্বের মান কত, তাও হয়ে যাবে অসীম। যদি কোশ্চেনে বলে সমতল দর্পণের বক্রতা কেন্দ্র এবং ফোকাস দূরত্ব কোথায় অবস্থিত, তাও উত্তর হয়ে যাবে কি? অসীম। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে যাই কোশ্চেন করুক না কেন সব কিছুর উত্তর হবে অসীম, শুধুমাত্র ক্ষমতা ছাড়া। তাহলে এর ক্ষমতা যদি বলা হয় সমতল দর্পণের ক্ষমতা কত, অর্থাৎ পাওয়ার, তাহলে এর অ্যান্সার হবে শুধু 0। ক্লিয়ার সবার? এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ দর্পণের ক্ষেত্রে ক্ষমতা ইকুয়াল টু হয় -1/, ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব অসীম বললাম, তাহলে 1/∞ করলে 0 চলে আসে সমতল দর্পণের ফোকাস দূরত্বের মান। ক্লিয়ার সবার? ঠিক একই রকমভাবে গলীয় দর্পণ দেখো, গলীয় দর্পণের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট ফোকাস দূরত্বের গোলক ব্যবহার করব আর সেই গোলক থেকে কোনো অংশ কেটে নেব। ধরো এটা একটা নির্দিষ্ট ফোকাস দূরত্বের বা নির্দিষ্ট বক্রতা ব্যাসার্ধের আমি গোলক নিলাম, নির্দিষ্ট বক্রতা ব্যাসার্ধ, তাহলে এর বক্রতা কেন্দ্র সি বিন্দু এখানে, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ কত হবে? এটা আর। এই হয়ে গেল এই গোলকটার বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই গোলকের আমি কিছু একটা অংশ কেটে নিলাম, ধরো এইখান থেকে এই অংশটা যদি কেটে নেওয়া হয়, কেটে আলাদা করে নিলাম, তাহলে এরকম টাইপের একটা প্রধান ছেদ পেয়ে যাব। এই প্রধান ছেদটাকে বলা হবে গোলকের অংশ। এবার এটাতে আমরা অন্যদিকে প্রলেপ দিয়ে বিভিন্ন রকমের দর্পণ, গলীয় দর্পণ বানাতে পারি। যদি এই অংশটার, এই যে গোলকের অংশ, এর অবতল দিক হচ্ছে এটা হচ্ছে অবতল দিক, আর বাইরের দিকটাকে বলা হয় উত্তল দিক। মানে চামচ যদি দেখানো যায়, তাহলে চামচের যে অংশটা খাঁজ সেটা অবতল দিক, আর যে অংশটা উঁচু দিকটা সেটা হচ্ছে উত্তল দিক। ঠিক আছে? তাহলে আমরা যখন উত্তল দিকে প্রলেপ দিয়ে দেব, দেখো এই দর্পণটার ক্ষেত্রে ওই গোলকের অংশের উত্তল দিকে যখন প্রলেপ দেওয়া হয় এবং অবতল দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করে, তখন আমরা সেই গলীয় দর্পণকে বলি অবতল দর্পণ। ঠিক আছে? আবার ওই গোলকেরই অংশের যখন অবতল দিকে প্রলেপ দিয়ে দিই এবং উত্তল দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করে, মানে এই উত্তল দিকে এসে আলো পড়ে, তখন ওই গলীয় দর্পণটাকে বলা হয় উত্তল দর্পণ। ক্লিয়ার?
তাহলে অবতল দর্পণের অবতল অংশটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে, উত্তল দিকে দেওয়া থাকবে প্রলেপ, আর উত্তল দর্পণের উত্তল দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে, অন্যদিকে অবতল দিকে দেওয়া থাকবে প্রলেপ। আর এই প্রলেপটা কিসের দেওয়া থাকে যদি কোশ্চেন আসে, তাহলে অ্যান্সার কী হবে, হয় পারদ না হয় রূপো, এই দুটোরই প্রলেপ দেওয়া থাকে। প্রলেপ কেন দেওয়া হয়, যাতে আলোকরশ্মি যখন এই তলে এসে পড়বে, আলোকরশ্মি এই তল মানে এই গোলক ভেদ করে বাইরে না চলে যায়, ঠিক আছে, সেই কারণেই আলোকরশ্মি গলীয় দর্পণে প্রলেপ দেওয়া হয়। আশা করি বুঝেছ। এরপরে আমরা পড়ব প্রতিবিম্বের প্রকারভেদ। প্রতিবিম্বকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখো, প্রতিবিম্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সৎ এবং অবশীর্ষ অর্থাৎ উল্টো প্রতিবিম্ব, রিয়েল অ্যান্ড ইনভার্টেড বলা হয় এটাকে। আর একটা হচ্ছে অসৎ বিম্ব। অসৎ বিম্ব সর্বদা সমশীর্ষ বা সোজা হয়, এটাকে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট বলা হয়। তাহলে দেখো, সৎ তার সঙ্গে বলছি অবশীর্ষ প্রতিবিম্ব। তো এই নিয়ে আমি একটা নিয়ম বানিয়েছি, এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখবে কোনোদিনও এগুলো গুলাবে না। স প্লাস অনিয়ম। দেখো, প্রতিবিম্ব তো সাধারণত দুই প্রকার, হয় সদ্বিম্ব হবে নাহলে অসৎবিম্ব হবে। তো সদ্বিম্ব সোজা হবে না উল্টো হবে কি করে বুঝবো? সদ্বিম্ব স দিয়ে শুরু হয়েছে, তার মানে উল্টো মানে অবশীর্ষ হবে, স প্লাস অ। এবার বলছি অসৎবিম্ব, তাহলে অসৎবিম্ব অ দিয়ে স্টার্ট হয়েছে, তার মানে আরেকটা স দিয়ে হবে, স দিয়ে কি সমশীর্ষ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সদ্বিম্ব সর্বদা অবশীর্ষ বা উল্টো হয়, অসৎবিম্ব সর্বদা সমশীর্ষ বা সোজা হয়। সদ্বিম্বকে দেখতেই পাচ্ছ বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব উল্টো হবে, এদেরকে পর্দায় ফেলা যায় এবং খালি চোখে দেখাও যায়। যেমন ধরো, পর্দাতে কোনো প্রতিবিম্ব যখন গঠিত হয়, ধরো এ হচ্ছে একটা মোমবাতি, তাহলে এই মোমবাতি থেকে যখন আলো যায়, ধরো এই বাক্সের মধ্যে দিয়ে আমি আলো নিয়ে গেলাম, তাহলে এর ভিতর দিয়ে আলো যাবে, এখানে আমি একটা পর্দা দিয়ে দিলাম, তাহলে এই পর্দাতে এই মোমবাতিটা কি হয়ে যাবে, উল্টো প্রতিবিম্ব বানাবে, উল্টো প্রতিবিম্ব বানাবে। তাহলে এই মোমবাতির প্রতিবিম্বটা আমি পর্দায় ফেলতে পারলাম, তাহলে এক্ষেত্রে এটা কি হবে, সদ্বিম্ব এবং অবশীর্ষ প্রতিবিম্ব হবে। এরা বাস্তব, ঠিক আছে। অসৎবিম্বর বৈশিষ্ট্য কি, এরা বস্তুর সাপেক্ষে সর্বদা কী হবে, সোজা হবে, এদের পর্দায় কখনো ফেলা যায় না, অবাস্তব বা কাল্পনিক প্রতিবিম্ব হয় এগুলো। যেমন ধরো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসৎবিম্ব হয়। ধরো এই হচ্ছে একটা সমতল দর্পণ মানে আয়না আর কি, তার সামনে আমি একটা বস্তুকে রেখে দিয়েছি, এই হচ্ছে একটা বস্তু, ঠিক আছে। নির্দিষ্ট একটা দূরত্ব আছে, ধরো 10 সেন্টিমিটার দূরে আমি একটা বস্তুকে রেখেছি, যার হাইট হচ্ছে 2 সেন্টিমিটার, এই বস্তুটার হাইট। তাহলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, দর্পণের পেছন দিকে গঠিত হবে সমান দূরত্বে। তাহলে এ 10 সেন্টিমিটার দর্পণের পেছনে গঠিত হবে এবং 2 সেন্টিমিটারই এর হাইট হবে। তাহলে দেখো, বস্তুর মাথা হচ্ছে ওপরে, শীর্ষটা হচ্ছে ওপরে, আর প্রতিবিম্ব অর্থাৎ ইমেজ তার শীর্ষটা ওপরে, একই দিকে হয়েছে। বস্তুর পা নিচে, প্রতিবিম্বর পাও নিচে, তাহলে পুরো হুবহু একই রকমের দেখতে। তাহলে এই যে প্রতিবিম্বটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অসৎবিম্ব বা সমশীর্ষ, অসৎবিম্ব সমশীর্ষ প্রতিবিম্ব। ক্লিয়ার সবার? তারপরে পড়ব আমরা সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। দেখো, এই ছবিটা খেয়াল করো, এম ড্যাশ হলো একটি সমতল দর্পণ, যার সামনের দিক, এদিকটা হলো সামনের দিক, এদিকটা হলো পেছনের দিক। তাহলে প্রতিফলক তল কোনটা, ডান দিকটা প্রতিফলক তল, সেই দিকে আলো পড়বে। এইখানে আমি একটা বস্তু রেখেছি, এই যে বস্তুটা দেখতে পাচ্ছ যে এর মাথা ওপরে, এটা হচ্ছে পা, ঠিক আছে। তাহলে বস্তুটিকে দর্পণ থেকে ইউ দূরত্বে রাখা হচ্ছে, ইউ হচ্ছে বস্তু দূরত্ব, আর বস্তুর দৈর্ঘ্য হচ্ছে ও। তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, যেহেতু সমতল দর্পণে অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে এ পেছন দিকে গঠিত হবে প্রতিবিম্বটা। তাহলে এই হলো প্রতিবিম্ব,
বস্তুটির প্রতিবিম্ব হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এটি দর্পণ থেকে ভি দূরত্বে উৎপন্ন হয়েছে, যার দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে আই। তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য হলো কি, সমতল দর্পণে সর্বদা অসৎ, সমশীর্ষ বা সোজা প্রতিবিম্ব গঠিত হয় এবং প্রতিবিম্বটি সর্বদা বস্তুর আকারের সমানই হবে। ধরে নাও এই বস্তুটা 6 মিটার দৈর্ঘ্যের, 6 মিটার দৈর্ঘ্য বা এর উচ্চতা হচ্ছে 6 মিটার, তাহলে প্রতিবিম্বটির উচ্চতাও কত মিটার হবে, 6 মিটারই হবে, ঠিক আছে। যদি তোমার হাইট 5 ফিট হয়ে থাকে, তুমি যদি একটা সমতল দর্পণ অর্থাৎ আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তাহলে তোমার হাইট যদি 5 ফিট হয়ে থাকে, তাহলে তোমার প্রতিবিম্ব অর্থাৎ প্রতিচ্ছবি যেটা সৃষ্টি হয়েছে দর্পণে বা আয়নায়, তারও হাইট কিন্তু 5 ফিটই হবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল প্রথম পয়েন্ট। এবার এখান থেকে একটা টার্ম চলে আসে যে সমতল দর্পণে সর্বদা রৈখিক বিবর্ধনের মান অর্থাৎ লিনিয়ার ম্যাগনিফিকেশনের নাম্বার 1 হয়, সবসময় একের সঙ্গে সমান হবে। কেন? কারণ রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন কাকে বলে? প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় লিনিয়ার ম্যাগনিফিকেশন। এটাকে অন্য দিক দিয়ে যদি বলি, প্রতিবিম্বের দূরত্ব মানে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাতকেও বলা হয় লিনিয়ার ম্যাগনিফিকেশন, অর্থাৎ এম ইকুয়াল টু আই বাই ও বা ভি বাই ইউ, ঠিক আছে। এই ফর্মুলাটা নোট করে রাখো, অঙ্কর ক্ষেত্রে কাজে লাগে, এটা দিয়ে অঙ্ক পড়ে। আবার কি দ্বিতীয় পয়েন্ট বলছে, সমতল দর্পণে বস্তুর দূরত্ব, অর্থাৎ সমতল দর্পণের সামনে বস্তুকে দর্পণ থেকে যত দূরে রাখা হয়, প্রতিবিম্ব ঠিক তত দূরেই দর্পণের পেছনে গঠিত হয়। এই যে দেখো, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব পরস্পরের সঙ্গে সমান, অর্থাৎ ইউ ইকুয়াল টু ভি। আবার বস্তুর দৈর্ঘ্য যা প্রতিবিম্বের দৈর্ঘ্য তাই হয়, সমান হয়, অর্থাৎ ও ইকুয়াল টু হচ্ছে আই। এই হচ্ছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটনা ঘটে। কীরকম জিনিস এটা? ধরো সমতল দর্পণের সামনে আমি যদি দাঁড়াই, তাহলে আমার ডান হাত বাম হাত মনে হবে আর বাম হাতকে ডান হাত মনে হবে, মানে আমরা সাইড দিয়ে চেঞ্জ হয়ে যাই। সেরকমই ধরো আমি এখানে সমতল দর্পণের সামনে 4 যদি লিখি, তাহলে এ সাইড বাই সাইড চেঞ্জ হয়ে যাবে, তাহলে এর মিরর ইমেজটা কী হয়ে যাবে, 4-এর মিরর ইমেজ এরকম হয়ে যাবে। এই কারণেই অ্যাম্বুলেন্সে দেখবে অ্যাম্বুলেন্স কথাটি উল্টোভাবে লেখা থাকে। যদি কেউ সামনের গাড়ির যে রিয়ার ভিউ ফাইন্ডার গ্লাস আছে সেটা দিয়ে দেখে, তাহলে অ্যাম্বুলেন্স উল্টো অ্যাম্বুলেন্স কথাটিকে সোজাভাবে দেখবে এবং তাড়াতাড়ি তারা সাইড দিয়ে দেয়। এই কারণেই এক্ষেত্রে তাহলে কোন এটা কাজ করছে, পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে বলেই অ্যাম্বুলেন্স কথাটি উল্টোভাবে লেখা থাকে, ঠিক আছে। তাহলে এই হলো কিছু পয়েন্ট। আরও কিছু পয়েন্ট আছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যের, সেই পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। পরবর্তী পয়েন্টগুলো লক্ষ্য করো। 5 নম্বর পয়েন্ট, দর্পণে সম্পূর্ণ প্রতিবিম্ব গঠনের জন্য ন্যূনতম প্রতিফলকের দৈর্ঘ্য হতে হয় বস্তুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই 4, অর্থাৎ একটা আয়নার সামনে যদি তুমি দাঁড়াও, তাহলে ওই আয়নার সব থেকে কত কম দৈর্ঘ্যের আয়না হতে হবে যাতে তোমার ছবি পুরোটাই আসে, সম্পূর্ণ প্রতিবিম্বটা গঠিত হয়। তো ধরে নাও একটা এক্সাম্পল আমি বলছি, ধরো একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, 4 মিটার হচ্ছে তার দৈর্ঘ্য। তাহলে ওই বস্তুটার সম্পূর্ণ প্রতিবিম্ব মানে পুরোটাই প্রতিবিম্ব গঠিত হবে সব থেকে কত কম দর্পণটা নিলে। তাহলে দর্পণের দৈর্ঘ্য কত হবে, বস্তুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2 মিটার। তাহলে আয়নাটা 2 মিটারের হতে হবে, এই আয়নাটাকে 2 মিটারের হতে হবে। আর বস্তু যদি 4 মিটারের হয়, তাহলে এর পুরো ছবিটা এই দর্পণে চলে আসবে। ক্লিয়ার সবার? তাহলে এটা মনে রাখবে। তারপরের পয়েন্ট দেখো, 6 নম্বর পয়েন্ট, দর্পণ থেকে কোনো বস্তুকে যদি আমি 1 সেমি দূরে বা কাছে টেনে আনি, তাহলে প্রতিবিম্বটিও দর্পণ থেকে 1 সেমি দূরে বা কাছে সরে আসে। তাহলে এটা বোঝার জন্য আমি ছবি এঁকে দিচ্ছি, খেয়াল করো, ভালো করে বুঝবে এই ব্যাপারটা। ধরো এই হচ্ছে সমতল দর্পণ, এর সামনে একটি বস্তু রাখা আছে, ধরো এই হচ্ছে বস্তুটি। তাহলে এই বস্তুর দৈর্ঘ্য ইনিশিয়ালি ধরে নাও
10 সেন্টিমিটার, 10 সেমি বস্তুকে দূরে রাখা হয়েছিল। তাহলে এর প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? সমতল দর্পণের পেছনে 10 সেমি দূরে গঠিত হবে, হ্যাঁ কি না? তাহলে এই যে প্রতিবিম্বটা দেখতে পাচ্ছ, এর ডিস্টেন্স হবে সমতল দর্পণের পেছন দিকে, যেহেতু এটি অসৎ বিম্ব, তাহলে পেছন দিকে গঠিত হলো 10 সেমি দূরে। তাহলে বস্তুর দূরত্ব ইউ হচ্ছে 10 সেন্টিমিটার, আর প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার। এর দৈর্ঘ্য যদি 2 সেমি হয়, বস্তুর দৈর্ঘ্য যদি 2 সেমি হয়, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নিশ্চয়ই 2 সেমি হবে, কারণ প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান হয় সমতল দর্পণে। এবার এখানে যে পয়েন্টটা বলছে, বস্তুকে যদি আমি 1 সেমি দূরে বা কাছে টেনে আনি, তাহলে প্রতিবিম্বটিও 1 সেমি দূরে বা কাছে সরে আসে। ধরো আমি এই বস্তুটিকে সরিয়ে নিলাম 4 সেন্টিমিটার দূরে, তাহলে এইটুকুটা 4 সেন্টিমিটার। তাহলে এই দর্পণ থেকে এই বস্তুটির, আচ্ছা আমি উপরে এঁকে দিচ্ছি। এখন ধরো এই এই যে বস্তুটি আমি এইখানে সরিয়ে নিয়ে গেলাম, মানে 4 সেন্টিমিটার দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে এখন বস্তু দূরত্ব কত হয়ে গেল? টোটাল 14 সেমি হয়ে গেল এখন বস্তু দূরত্ব। তাহলে আমরা কি জানি, বস্তু দূরত্ব যত হয় প্রতিবিম্ব দূরত্ব ততই হবে। তাহলে প্রতিবিম্বর দূরত্ব নিশ্চয়ই দর্পণের পেছনে 14 সেমি দূরে গঠিত হবে, হ্যাঁ কি না? তাহলে দর্পণের পেছনে 14 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হবে। ধরো এই জায়গায় প্রতিবিম্ব গঠিত হয়ে গেল, তাহলে এর দূরত্ব কত? 14 সেন্টিমিটারই। তাহলে কত সেমি দূরে সরে গেল? এইখান থেকে এইটুকুটা 10 সেমি ছিল, তাহলে দেখো 4 সেন্টিমিটার দূরে সরে গেল না? ওটাই বলছিলাম, যখন তুমি কোনো বস্তুকে সমতল দর্পণ থেকে 1 সেমি দূরে নিয়ে যাবে, তাহলে প্রতিবিম্বটিও দর্পণ থেকে 1 সেমি দূরে সরে যাবে। আবার একে যদি আমি কাছে টেনে নিয়ে আসতাম, ধরো এইখানে আমি টেনে নিয়ে এলাম, এখন এর দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে কত সেমি আমি কাছে টানলাম? 4 সেন্টিমিটার কাছে টেনে নিয়ে আসলাম। তাহলে এখন বস্তুর দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বর দূরত্ব কত হবে? সমান হবে, সেম 6 সেন্টিমিটারই হবে। তাহলে দেখো প্রথমে 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়েছিল, এখন কততে হয়েছে? 6 সেন্টিমিটার দূরে। তাহলে দেখো 4 সেন্টিমিটার কাছে সরে এলো না? তাহলে বস্তুকে 4 সেন্টিমিটার দর্পণের কাছে টেনে আনা, প্রতিবিম্বও 4 সেন্টিমিটার দর্পণের কাছে চলে এলো। ক্লিয়ার সবার এই পয়েন্টটা? পরবর্তী পয়েন্ট লক্ষ্য করো, সমতল দর্পণের সামনে কোনো বস্তু যদি ভি বেগে কাছে সরে আসে, ধরো এই হচ্ছে দর্পণ, বোর্ডটা হচ্ছে দর্পণ, এ হচ্ছে একটা বস্তু, এটা ধরে নাও বস্তুটা, এ ভি বেগে ধরো দূরে সরে গেল বা ভি বেগে কাছে সরে এলো, তাহলে প্রতিবিম্বটা 2v বেগে অর্থাৎ দ্বিগুণ বেগে ওই দর্পণ থেকে দূরে সরে যাবে, মানে এই দর্পণের পেছন দিকে আরও 2v বেগে দূরে সরে যাবে বা আরও 2v বেগে কাছে চলে আসবে। কেন? এটা আপেক্ষিক বেগের জন্য হয়, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হয়ে গেল? ধরো এক্সাম্পল বলছি, যে একটি বস্তু, এটা হচ্ছে দর্পণ বোর্ডটা, এই বস্তুটা দর্পণের সামনে ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে কাছে সরে আসছে। তাহলে বলো বস্তুর বেগ কত হচ্ছে? বস্তুর বেগ ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড বেগে কাছে সরে আসছে। তাহলে প্রতিবিম্বটা কত বেগে দর্পণের কাছে সরে আসবে? 2v বেগে, অর্থাৎ 2 গুণিত 5 সমান সমান 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিবিম্বটা ওই পার থেকে, বোর্ডের ওই পার থেকে বোর্ডের দিকে চলে আসবে। ক্লিয়ার? এটা আপেক্ষিক বেগের দরুন হয়। পরবর্তী পয়েন্ট, যখন দুটি সমতল দর্পণকে আমরা পরস্পরের সঙ্গে থিটা কোণে রাখবো, কীরকম টাইপের ছবি হবে একটু যদি আমি আঁকার চেষ্টা করি। ধরো এটা একটা সমতল দর্পণ আর এটা একটা সমতল দর্পণ, 3D ছবি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে? মানে বলতে গেলে আমি যদি দেখানোর চেষ্টা করি, ধরে নাও এটা হচ্ছে একটা দর্পণ আর এটা একটা হচ্ছে দর্পণ, তাহলে এদের মধ্যবর্তী কোণ কোনটা হয়ে যাবে? এই কোণটা হচ্ছে দর্পণ দুটির মধ্যবর্তী কোণ। ক্লিয়ার সবার? তো দেখো তাহলে ওই দর্পণে
গঠিত প্রতিবিম্বের সংখ্যা কত হবে, n ইকুয়াল টু হয়ে যাবে 360 ডিগ্রি বাই থিটা। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে ধরো আমি দুটি দর্পণকে পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখলাম, তাহলে ওই দুটি দর্পণে কয়টি প্রতিবিম্ব গঠিত হবে, 360 ডিগ্রি বাই থিটা, মানে 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, তার মানে কয়টি প্রতিবিম্ব গঠিত হচ্ছে, 6টি। তাহলে উত্তর কি 6 হবে, 6টি প্রতিবিম্ব গঠিত হবে কি না, 6 হবে না। ওই জন্য দেখো আমি এক্সট্রা একটা পয়েন্ট অ্যাড করে দিয়েছি যে গঠিত প্রতিবিম্বের সংখ্যা সর্বদা বিজোড় হবে, জোড়াতে হবে না। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কখন হবে, যদি জোড় চলে আসে অ্যান্সার তোমার ক্যালকুলেশনে, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে 1 কম। তাহলে আসল উত্তর কয়টি প্রতিবিম্ব তুমি করবে, 5টি প্রতিবিম্ব গঠিত হবে। ক্লিয়ার? হ্যাঁ। তো এটার অ্যান্সার কি হয়ে গেল, অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে গেল 5টি। সবসময় এন এর মান বিজোড় হবে। আর একটা এক্সাম্পল নিয়ে নিলাম, ধরো যখন দুটি দর্পণকে পরস্পরের সঙ্গে ধরো 72 ডিগ্রি কোণে রাখলাম, দুটি দর্পণকে পরস্পরের সঙ্গে 72 ডিগ্রি কোণে যদি রাখি, তাহলে এই দুটি দর্পণে কয়টি প্রতিবিম্ব গঠিত হবে, তাহলে n ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা করবো আমরা। তাহলে 360 ডিগ্রি বাই 72, কাটাকাটি করে দেখো অ্যান্সার কত আসছে, 5টি প্রতিবিম্ব গঠিত হবে। এ হয়ে গেল অ্যান্সার। আবার একই রকমভাবে দুটি দর্পণকে পরস্পরের সঙ্গে যদি 90 ডিগ্রি কোণে রাখি, মানে কি এইটা বোর্ডটা একটা দর্পণ, তার সঙ্গে 90 ডিগ্রি কোণে একটি দর্পণকে রাখা হলো, তাহলে কয়টি প্রতিবিম্ব গঠিত হবে, সঙ্গে সঙ্গে 360 ডিগ্রি বাই 90 করবে, দেখো কত আসছে 4। তাহলে 4 কি অ্যান্সার হবে না, 3টি প্রতিবিম্ব গঠিত হবে। এন এর মান সবসময় বিজোড় হবে, অ্যাকচুয়াল অ্যান্সার। আবার এরকম টাইপেরই একটা এক্সাম্পল বলে, যখন দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে প্যারালাল থাকে বা সমান্তরাল থাকে, বোর্ডটা একটা সমতল দর্পণ ধরো আর এই খাতাটা একটা সমতল দর্পণ ধরে নাও, তাহলে এই দুটি দর্পণ পরস্পরের সঙ্গে প্যারালাল আছে, এইটা আর এটা, তার মানে কি হয়ে যাবে, এদের মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। তাহলে গঠিত প্রতিবিম্বের সংখ্যা n ইকুয়াল টু কী হয়ে যাবে, 360 ডিগ্রি বাই 0, তবে এটা কী হয়ে যাবে, ইনফিনিটি। অর্থাৎ সমতল দুটি দর্পণ পরস্পরের সঙ্গে সমান্তরাল যদি হয়, তাহলে অসীম প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসছে। কখন হয় এটা, দুটি সমতল দর্পণ পরস্পর সমান্তরালভাবে রাখলে, প্যারালাল যদি রাখা হয়, তাহলে কয়টি প্রতিবিম্ব গঠিত হবে, অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠিত হবে, অসংখ্য। সমতল দর্পণের ওপর আমি একটা প্রবলেম নিয়ে এসেছি, দেখো প্রবলেমটা বলছে কি, একটি 5 সেমি দৈর্ঘ্যের বস্তুকে সমতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্বের দৈর্ঘ্য অর্থাৎ আই এর মান, প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ ভি এর মান, এবং বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে জানতে চেয়েছে। তাহলে ধরে নাও এই হচ্ছে একটা সমতল দর্পণ এম ড্যাশ, এর সামনে আমি একটি বস্তুকে রেখেছি 20 সেন্টিমিটার দূরে। ধরো এ হচ্ছে বস্তুটি, তাহলে দর্পণ থেকে বস্তুটির দূরত্ব ইউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20 সেন্টিমিটার, আর ও ইকুয়াল টু কত, অর্থাৎ বস্তুটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বলে দিয়েছে। জিজ্ঞেস করছে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তাহলে সমতল দর্পণে প্রতিবিম্ব গঠনের শর্ত তুমি যদি জানো, তাহলে কি করবে অ্যান্সার, যে দর্পণ থেকে বস্তু 20 সেন্টিমিটার সামনে আছে, তাহলে প্রতিবিম্ব সমান দূরত্ব পেছনে হবে, তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, দর্পণের পেছন দিকে 20 সেন্টিমিটার দূরে, তাই না? তাহলে ভি ইকুয়াল টু হয়ে গেল 20 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, বস্তুর দৈর্ঘ্য যত হয় বা বস্তুর উচ্চতা যত হয়, প্রতিবিম্বের উচ্চতা তো ততই হয়, সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়, তাই না? তাহলে আই ইকুয়াল টু হয়ে যাবে 5 সেন্টিমিটার। তাহলে রৈখিক বিবর্ধনের মান অলওয়েজ এম ইকুয়াল টু কি, আই বাই ও, ভি বাই ইউ, তাহলে দুটোই তো সমান হয়, এই দুটোই তো সমান, আই ও সমান ভি ইউ সমান, ওই জন্য রৈখিক বিবর্ধনের মান অলওয়েজ 1 হয়। ক্লিয়ার? এবার জানতে চেয়েছে যে
বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত? তাহলে বস্তু কোনটা? বস্তু হচ্ছে এইটা, প্রতিবিম্ব হচ্ছে এটা, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে এই টোটাল দূরত্বটা কত হচ্ছে? দর্পণ থেকে বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স ইকুয়াল টু কি? ইউ প্লাস ভি সমান সমান 20 প্লাস 20 ইকুয়াল টু 40 সেন্টিমিটার হচ্ছে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব। অ্যান্সার ক্লিয়ার সবার? আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের জন্য স্পেশাল একটা ব্যাচ আমরা লঞ্চ করছি, যার নাম হচ্ছে কম্বো ম্যারাথন ব্যাচ। এর মধ্যে কি কি থাকছে দেখো, যেটা 10th মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, রিজনিং, ইংলিশ এবং জিকে, প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস থিওরি ক্লাস তোমাদের করানো হচ্ছে আমাদের পেইড ব্যাচে। আর তোমাদের জন্য স্পেশাল 40 সেট মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে উইথ ডিটেল সলিউশন। মানে তোমরা একদিন করে মক টেস্ট দেবে, তারপরের দিন সলিউশন তোমাদের প্রোভাইড করা হবে লাইভ ক্লাসে। এবং প্রত্যেক দিন থাকছে কুইজ প্র্যাকটিস, ডেইলি 40 মার্কের করে কুইজ প্র্যাকটিস থাকবে তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে ডেইলি কুইজ প্র্যাকটিস থাকছে। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে বিএস নার্সিং একাডেমি অফিসিয়াল। প্রত্যেক সপ্তাহে উইকলি মক টেস্ট থাকছে এবং প্রত্যেক মাসে একটা ফুল মক টেস্ট থাকছে এখন থেকেই। তো তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তো এই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে 9564067133। নিজেদের নাম লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে এবং মোবাইল নাম্বার লিখে SMS করবে, হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। আর কলও করতে পারো, কল করে নিজের নাম, ডিস্ট্রিক্ট এবং মোবাইল নাম্বার প্রোভাইড করবে, দিয়ে ম্যাম তোমাদের রুপিস বলে দেবেন কত ফিজ আমাদের, সেটা সেখান থেকে জেনে নিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আমরা বাকি ক্লাসগুলো শুরু করছি। এবার দেখো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কাকে বলে? নির্দিষ্ট বক্রতা ব্যাসার্ধের এই যে গোলক, এই গোলকের কিছু অংশ যদি আমরা কেটে নিই তাহলে গোলকের অংশ পাবো। সেটার যে কোনো একদিকে যদি অবতল দর্পণ নিতে চাই তাহলে উত্তল দিকে আমাকে প্রলেপ দিতে হবে, উত্তল দর্পণ যদি পেতে চাই তাহলে অবতল দিকে প্রলেপ দিতে হবে, দিয়ে যে দর্পণটা পাই সেটাকে বলা হয় গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ দেখতে কীরকম? এরকম, এই হয়ে গেল অবতল দর্পণ। আর একটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের অবতল দিকে খাঁজ থাকে। তাহলে এই হয়ে গেল উত্তল দর্পণ। তাহলে দেখো এই যে গোলীয় দর্পণ, এর জ্যামিতি আমাদের পড়তে হবে, মানে কোন বিন্দুকে কি বিন্দু বলা হয় বা কোন পয়েন্ট বলা হয়, সেটার জন্য গোলীয় দর্পণের জ্যামিতি আমাদের জানতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে অবতল দর্পণ দিয়ে দেখাচ্ছি। তাহলে এই হয়ে গেল আমাদের অবতল দর্পণ। গোলকের যে অংশটা কাটা হয়েছে এটাকে বলা হয় প্রধান ছেদ। এম ড্যাশকে বলা হয় প্রধান ছেদ। উত্তল দিকে প্রলেপ দেওয়া আছে, তাহলে প্রতিফলক তলটা অবতল দিকে, অর্থাৎ এই তলটা হচ্ছে আমাদের প্রতিফলক তল হিসেবে কাজ করছে, অবতল দিক, তাই এর নাম হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে এই গোলীয় দর্পণটা নিশ্চয়ই এরকম টাইপের একটা গোলকের অংশ ছিল। যদি আমি আঁকার চেষ্টা করি তাহলে এই গোলকেরই অংশ ছিল, তাহলে এর কেন্দ্রবিন্দু তো মাঝে ছিল, তাই না? তাহলে এই হচ্ছে এই গোলকের কেন্দ্র সি, এই বিন্দুকে বলা হয়, সি বিন্দুকে বলা হয় গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে সি বিন্দুকে কি বিন্দু বলা হয়? বক্রতা কেন্দ্র। হয়ে গেল। এবার দেখো এম ড্যাশ যে প্রধান ছেদ আমরা পেয়েছি তার মধ্যবিন্দু একদম মিডিল যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে বলা হয় মেরু, অর্থাৎ পি বিন্দু দিয়ে লেখা হয়, এটাকে বলা হয় মেরু বিন্দু অর্থাৎ পোল। গোলীয় দর্পণের পোল বলা হয়, পোল পয়েন্ট। আর এটা সেন্টার পয়েন্ট।
তাহলে এই বক্রতা কেন্দ্র এবং মেরু পরস্পর যে রেখা দ্বারা যুক্ত করা হয়, ধরো এই একটা রেখা দ্বারা আমি যুক্ত করে দিলাম, তাহলে এই রেখাটাকে বলা হবে প্রধান অক্ষ। এক্স ওয়াই রেখাকে বলা হবে গোলীয় দর্পণের প্রধান অক্ষ, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস কিভাবে পেলাম? বক্রতা কেন্দ্র এবং মেরু এই দুটো বিন্দুকে যুক্ত করে যে সরলরেখা পাই সেটাকে বলা হয় প্রধান অক্ষ। ক্লিয়ার? এবার দেখো এই প্রধান ছেদের যে প্রান্ত বিন্দুদ্বয়, এইটা বিন্দু আর এইটা বিন্দু, এই দুটো বিন্দু থেকে বক্রতা কেন্দ্র বরাবর যদি আমি একটা রেখা আঁকি, এখানে একটা রেখা আঁকলাম আর এখানে একটা রেখা আঁকলাম, তাহলে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে। এই কোণকে আমি থিটা বললাম। তাহলে এই থিটাকে মানে কোণটা এম সি এম ড্যাশ ইকুয়াল টু থিটা, এই কোণটাকে বলা হয় কৌণিক উন্মেষ। গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ বলে। ক্লিয়ার? তাহলে এই কৌণিক উন্মেষের মান সবসময় 10 ডিগ্রি এর কম রাখা হয়। তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে যদি বলা হয় কোশ্চেন যে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে কৌণিক উন্মেষের মান কত, তাহলে অ্যান্সার হবে কি 10 ডিগ্রি এর কম। এই থিটা শুড বি লেস দেন 10 ডিগ্রি, তাহলে সেই দর্পণকে বলবো আমরা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। এবার দেখো রৈখিক উন্মেষের মান কোনটা? রৈখিক উন্মেষ হচ্ছে এম থেকে সি প্লাস সি থেকে এম ড্যাশ, এম থেকে সি এম সি রেখা এবং সি থেকে এম ড্যাশ রেখা, অর্থাৎ এটাও বক্রতা ব্যাসার্ধ আর। দেখো বক্রতা কেন্দ্র থেকে মেরু এর দূরত্ব, এটাকে বক্রতা ব্যাসার্ধ আর বলা হয়। সিপি এর ডিস্টেন্স, সিপি ইকুয়াল টু হচ্ছে আর, এটাকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ। গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর। তাহলে এইটা যদি গোলকের ব্যাসার্ধ হয় তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এম সিও আর হবে আর সি এম ড্যাশ এটাও আর হবে, তাহলে ইকুয়াল টু 2r। তার মানে কি রৈখিক উন্মেষ কি হয়? বক্রতা ব্যাসার্ধের দ্বিগুণ হয়। ক্লিয়ার? তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণের ক্ষেত্রে কৌণিক উন্মেষের মান 10 ডিগ্রি এর কম, রৈখিক উন্মেষের মান সর্বদা কি হয়? বক্রতা ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসের সঙ্গে সমান হয়। এটা হচ্ছে আমাদের জ্যামিতি। তাহলে পয়েন্টগুলো মনে থাকবে। গোলীয় দর্পণের জ্যামিতি হচ্ছে প্রধান যে ছেদ তার মধ্যবিন্দুকে মেরু বা পোল বলা হয়, যে গোলকের অংশ গোলীয় দর্পণটি তার কেন্দ্রবিন্দুকে বক্রতা কেন্দ্র বলা হয়, বক্রতা কেন্দ্র এবং মেরু দিয়ে যে রেখা আঁকা হয় সেটাকে বলা হয় প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। আবার বক্রতা কেন্দ্র থেকে মেরুর যে দূরত্ব সেটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ আর। ক্লিয়ার? নোট করে নাও এটা। এর পরের পয়েন্ট দেখো, অবতল দর্পণের ফোকাস দূরত্ব এর সংজ্ঞা বা ফোকাসের সংজ্ঞা কি বলছে? অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে যখন আলোকরশ্মি দর্পণের ওপর আপতিত হয় তখন প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে প্রতিফলনের পর, ঠিক আছে, আপতিত হওয়ার পর প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় অবতল দর্পণের ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস। কীরকম দেখো, ধরো এই দুটো আলোকরশ্মি প্রধান অক্ষের ওপর সমান্তরালভাবে আপতিত হলো, এই দুটি আলোকরশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হলো, তাহলে এই বিন্দুটা হলো আপতন বিন্দু, আবার এই বিন্দুটা আপতন বিন্দু, তাই তো? তাহলে এই বিন্দুতে আমাদের অভিলম্ব আঁকতে হবে কারণ আলোকরশ্মির প্রতিফলন হচ্ছে। তাহলে অভিলম্ব সর্বদা গোলীয় দর্পণের ওপর আপতন বিন্দুতে তুমি যখন অভিলম্ব আঁকবে সেটা সর্বদা বক্রতা কেন্দ্র দিয়েই যায়। তাহলে এই হয়ে গেল অভিলম্ব এই বিন্দুতে। আবার এই বিন্দুতে তুমি যদি অভিলম্ব আঁকতে চাও তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে একটা রেখা যাবে, সেটাই হবে তার উপর অভিলম্ব। ঠিক আছে? যদি বুঝতে চাও ভালো করে আরও ডিটেলসে দেখো এখানে, তাহলে এই হয়ে গেল অবতল দর্পণ পোল। ধরো এই রশ্মিটা আপতিত হয়েছে, তাহলে আপতন বিন্দু হচ্ছে এটা, তাহলে এই বিন্দুর ওপর তোমাকে লম্ব আঁকতে হবে, তাই না? সমতল দর্পণ যখন আমরা আঁকছিলাম এই ছিল সমতল দর্পণ, এখানে আলোকরশ্মি আপতিত হলো,
তাহলে এই বিন্দুতে যখন অভিলম্ব আঁকছিলাম তাহলে বিভেদ তলের সঙ্গে লম্ব একটা রেখা আঁকছিলাম, তাহলে এইটাই তো এখন বিভেদ তল, গলীয় তলটা। তাহলে প্রথমে আগে তোমাকে এই বিন্দুতে একটা স্পর্শক টেনে নিতে হবে। আর আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখা হয় এইটা ব্যাসার্ধ তার স্পর্শকের ওপর লম্ব হয়, তাই না? তাহলে এই কেন্দ্রর সঙ্গে এই আপতন বিন্দু এবং কেন্দ্র, এই যে সরলরেখা, এটাই কি হবে? এই বিন্দুতে অভিলম্ব হবে। ঠিক সেই কারণেই বললাম যে অভিলম্ব মানে গলীয় দর্পণের ওপর যে কোনো আপতন বিন্দুতে অভিলম্ব সর্বদা কেন্দ্র দিয়েই যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো আপতন কোণ, তাহলে সমান কোণে আলোকরশ্মি প্রতিফলিত হবে, এই বিন্দুতে প্রতিফলনের পর সমান কোণে আলোকরশ্মি এর মতো করে বেরিয়ে যাবে, ঠিক আছে? এইভাবে বেরিয়ে গেল। ঠিক একই রকমভাবে এই রশ্মিটাও প্রতিফলিত হয়ে সমান কোণে বেরিয়ে যাবে। তাহলে এই দুটো রশ্মি প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে ছেদ করলো, তাই তো? সেই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস বিন্দু এফ। তাহলে এই ফোকাস বিন্দু এফ বলা হবে। এবার এই ফোকাস বিন্দু থেকে মেরুর যে দূরত্ব অর্থাৎ পিএফ, এটাকে ছোট হাতের এফ দিয়ে লেখা হয়, এই হলো ফোকাস দূরত্বের সংজ্ঞা। অর্থাৎ ফোকাস বিন্দু থেকে মেরুর দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। গোলীয় দর্পণের ক্ষেত্রে যে কোনো দূরত্ব আমরা পরিমাপ করব সবসময় মেরু বিন্দু থেকে। ক্লিয়ার? মেরু থেকে সি বিন্দুর দূরত্ব অর্থাৎ বক্রতা কেন্দ্রের দূরত্বকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, মেরু থেকে ফোকাসের দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। ক্লিয়ার সবার? তাহলে অবতল দর্পণের ফোকাস দূরত্বের সংজ্ঞা আমাদের হয়ে গেল। সবাই আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, রশ্মির প্রকারভেদ যদি আমরা পড়ি তাহলে রশ্মিকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে সমান্তরাল রশ্মি। দেখো দুটি আলোক রশ্মি পরস্পরের সঙ্গে সমান্তরাল, তাই এদের বলা হয় সমান্তরাল রশ্মিগুচ্ছ। আবার যখন কোনো একটা বিন্দু মানে আলোক উৎস থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ে, একটা বিন্দু থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়লো, যেমন টর্চ লাইটে হয়, টর্চ লাইটে আমরা দেখাই, তাহলে আলোক রশ্মি ছড়িয়ে পড়ে, মোটর গাড়ির হেডলাইটে দেখবে আলোক রশ্মি ছড়িয়ে পড়ে। তাহলে সেই সমস্ত আলোক রশ্মিগুলো কী প্রকারের? অপসারী আলোক রশ্মি। আর অভিসারী আলোক রশ্মি কোনগুলো? যখন আলোক রশ্মি কোনো একটা বিন্দুতে মিলিত হবে। ধরো এখানে আমি মোমবাতি যদি জেলে রাখি আর এখানে একটা বাক্স দিয়ে দিই আর ছোট্ট একটা ছিদ্র থাকে, তাহলে মোমবাতি থেকে সব আলোক রশ্মি ওই ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই না? তাহলে সেই আলোক রশ্মিগুলো একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে, সেই আলোক রশ্মিগুলোকে বলবো আমরা অভিসারী আলোক রশ্মি। তাহলে খেয়াল করো, এই যে অবতল দর্পণ আমি এঁকেছি অর্থাৎ কনকেভ মিরার, তো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিকে অর্থাৎ অবতল দর্পণ কি করছে? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিকে প্রতিফলনের পর, এই যে প্রতিফলিত রশ্মিগুলো এইভাবে গিয়েছে, তাহলে প্রতিফলনের পর কি প্রকার রশ্মিতে পরিণত করছে? একটা বিন্দুতে মেলাচ্ছে, তাই না? তাহলে একটা বিন্দুতে মেলাচ্ছে অর্থাৎ কি ধরনের রশ্মিতে পরিণত করছে? অভিসারী রশ্মিতে পরিণত করছে। যেহেতু অবতল দর্পণ প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিকে প্রতিফলনের পর অভিসারী রশ্মিতে পরিণত করে অর্থাৎ কনভার্জিং রেতে পরিণত করে, তাই অবতল দর্পণকে কি প্রকারের দর্পণ বলা হয়? অভিসারী দর্পণ বলা হয়। এটা একটা কোয়েশ্চেন, কনভার্জিং মিরার কাকে বলে? যদি কোয়েশ্চেন করে কোন দর্পণকে, কোন স্পেরিক্যাল মিরার বা গোলীয় দর্পণকে কনভার্জিং মিরার বা অভিসারী দর্পণ বলা হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অবতল দর্পণ। কেন করা হয় আমি বলে দিলাম, যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিকে প্রতিফলনের পর সে অভিসারী রশ্মিতে পরিণত করে দিচ্ছে, তাই অবতল দর্পণকে কনভার্জিং মিরার বা অভিসারী দর্পণ বলা হয়। তো এটা নোট করে রাখো, অনেক এক্সামে আসে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ, এ দুটোর মধ্যে সম্পর্কটা কি? তাহলে দেখো, বক্রতা ব্যাসার্ধ মানে বললাম মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব, মানে এই টোটাল দূরত্ব যেটা সেটা হচ্ছে আর। আর মেরু থেকে ফোকাস দৈর্ঘ্যের যে দূরত্ব সেই দূরত্বটাকে বলা হয় ফোকাস বিন্দুর দূরত্ব, সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব এফ। তাহলে বক্রতা ব্যাসার্ধ পিসি সমান সমান আর ফোকাস দূরত্ব পিএফ সমান সমান এফ। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্কটা কি? যে আর ইকুয়াল টু হয় 2f, অর্থাৎ ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। ধরো এক্সাম্পল, একটা যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে
যদি ফোকাস দৈর্ঘ্যের বক্রতা ব্যাসার্ধের মান 30 সেন্টিমিটার হয়, তাহলে ওই গলীয় দর্পণের ফোকাস দূরত্বের মান কত হবে? এফ ইকুয়াল টু r/2, অর্থাৎ 30 সেমি বাই 2 মানে 15 সেমি হয়ে যাবে অ্যান্সার। আবার যদি বলে কোনো গলীয় দর্পণ বলতে অবতল দর্পণ হতে পারে, উত্তল দর্পণও হতে পারে। ধরো ফোকাস দৈর্ঘ্য বলে দিল 20 সেন্টিমিটার, তাহলে ওই গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত, অর্থাৎ আর এর মান কত? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 40 সেন্টিমিটার। ঠিক আছে, কেমন করে দেখো, তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এই এফ বিন্দুটা পি বিন্দু এবং সি বিন্দু এর মধ্যবিন্দু, তাই না? তাহলে এ হচ্ছে পি বিন্দু মেরু, আর এই হচ্ছে বক্রতা কেন্দ্র সি বিন্দু। তাহলে এফ এদের একদম মাঝামাঝি থাকবে। তাহলে এইখান থেকে এইটুকুর দূরত্ব এফ, আর এইখান থেকে এইটুকুর দূরত্ব এফ, দুটোই সমান। আর টোটাল দূরত্ব এটা তো বক্রতা ব্যাসার্ধ আর, ওই জন্যই তো আর ইকুয়াল টু 2f আমি বলতে পারছি, তাই না? তাহলে ফোকাস বিন্দু আসলে বক্রতা কেন্দ্র এবং মেরুর মাঝখানের বিন্দুটা। তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক হয়। এই দেখো একটা আমি এক্সাম্পল করিয়ে দিলাম তোমাদের, যে কোনো গলীয় দর্পণের ক্ষেত্রে এরকম টাইপের একটা অঙ্ক দিয়ে দিতে পারে। তো সবাই এটা নোট করে নাও। নেক্সট পয়েন্ট দেখো, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কাকে বলে? তাহলে ফোকাস বিন্দু আমরা কি করে পাবো উত্তল দর্পণের? ধরো এই হচ্ছে একটা উত্তল দর্পণ, যার উত্তল দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে, আর অবতল দিকে প্রলেপ দেওয়া আছে। সব সময় মনে রাখবে প্রতিফলক তলটাকে আমাকে বাঁ দিকে রাখতে হবে, এটা ডান দিক, এটা বাঁ দিক। যখনই আলো চ্যাপ্টারের কিছু ছবি আঁকার চেষ্টা করবে, আলোকে সবসময় আমরা বাঁ দিক দিয়েই নিয়ে যাব, আর বস্তুকে সবসময় আমরা বাঁ দিকেই রাখি, আর প্রতিফলক তলটাকেও বাঁ দিকেই রাখবো, এটা চেষ্টা করবে। তাহলে যদি উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আলোকরশ্মি আপতিত হয় দর্পণের ওপর, তাহলে এই রশ্মিগুলো প্রতিফলনের পর কিভাবে যাবে, তাই না? তাহলে ধরো এই হচ্ছে দুটো বিন্দু, এটা এ বি একটা আমি সরল আলোকরশ্মি নিয়েছি, আর সি ডি নিয়েছি। তাহলে বি হচ্ছে একটা আপতন বিন্দু, ডি হচ্ছে আপতন বিন্দু। তাহলে এই দুই আপতন বিন্দুতে আমরা অভিলম্ব কি করে আঁকবো? ওই একই ব্যাপার বলেছিলাম, ওই আপতন বিন্দু এবং বক্রতা কেন্দ্র বরাবর একটা সরল রেখা এঁকে দাও, সেটাই হয়ে যাবে অভিলম্ব, তাই না? তাহলে এই হয়ে গেল অভিলম্ব দুই বিন্দুতে। তাহলে আপতন কোণের মান কত? এটা। তাহলে সমান কোণে আলোকরশ্মিগুলো প্রতিফলিত হয়ে যাবে। তাহলে এই বিন্দুতে আপতন কোণ কোনটা? এটা। তাহলে সমান কোণে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে যাবে। তাহলে এই দুটো আলোকরশ্মি প্রতিফলিত হয়ে গেল, কিন্তু দেখো তারা তো আর কোনোদিনও মিলিত হবে না। এই দুটো আলোকরশ্মি কি আর কোনোদিনও মিলিত হতে পারবে? কারণ এরা তো অপসারী প্রকৃতির, কোনো একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, তাই না? তো ওই আলোকরশ্মিগুলো আসলে ডট ডট করে যদি পেছনে বাড়ানো যায়, তাহলে প্রধান অক্ষের একটা বিন্দুতে তারা এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে এই বিন্দুটাকে বলা হবে কি? উত্তল দর্পণের মুখ্য ফোকাস বিন্দু এফ। ঠিক আছে, তাহলে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বিন্দু ডান দিকে থাকে। ক্লিয়ার? তাহলে এইটুকু দূরত্ব এফ আমরা জেনেছিলাম। মেরু থেকে মুখ্য ফোকাস বিন্দুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয় এফ। আবার এইটুকুর ডিস্টেন্স এফ, ওই জন্য তো আর ইকুয়াল টু 2f হয় গলীয় দর্পণের ক্ষেত্রে, তাই না? তাহলে এই হয়ে গেল উত্তল দর্পণের ফোকাস দূরত্ব, পি এবং এফ এর ডিস্টেন্স এফকে। তাহলে এফ হলো ফোকাস বিন্দু আর পি এফ হলো ফোকাস দূরত্ব। বুঝতে পেরেছো সবাই? তো অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালভাবে যখন আলোকরশ্মি নিয়ে এলাম আমরা, সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে মিলিত হয়। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল আলোকরশ্মি কোনোদিনও প্রধান অক্ষের ওপর মিলিত হয় না, প্রধান অক্ষের ওপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস। আবার একটা জিনিস খেয়াল করো, উত্তল দর্পণ প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিকে প্রতিফলনের পর কি প্রকার রশ্মিতে পরিণত করছে? এই রশ্মি আর এই রশ্মি কি প্রকারের রশ্মি? একটা এফ বিন্দু থেকে এই দুটো রশ্মি ছড়িয়ে পড়ছে এরকম মনে হচ্ছে না? দেখো, তাহলে প্রতিফলিত রশ্মিদ্বয় অপসারী রশ্মির মতো হয়ে গেছে। যেহেতু উত্তল দর্পণ সমান্তরাল রশ্মিকে অপসারী রশ্মিতে পরিণত করে প্রতিফলনের পরে, তাই উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়।
এই কারণেই উত্তল দর্পণকে বলা হয় অপসারী দর্পণ বা ডাইভার্জিং মিরার। তাহলে কোন দর্পণকে ডাইভার্জিং মিরার বা অপসারী দর্পণ বলা হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে উত্তল দর্পণকে। এগুলো পয়েন্ট করে রাখো, বিভিন্ন পরীক্ষায় আসে। আমি আসলে এরকম পয়েন্ট করেই পড়াই, যেগুলো পরীক্ষায় কোশ্চেন আসে, ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ওই হিসাবে থিওরি আমি ডিটেলস পড়াই পেইড ব্যাচে। তো তোমাদের করাচ্ছি, এই জিনিসগুলো নোট করে রাখো। আজকের ক্লাস তোমাদের এতটা পর্যন্তই রাখছি। বাকি যে টপিকটা আছে, অর্থাৎ গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিররের কী প্রকারের প্রতিবিম্ব গঠিত হয়, অবতল দর্পণে কী প্রকারের প্রতিবিম্ব গঠিত হয়, আবার উত্তল দর্পণে কী প্রকারের প্রতিবিম্ব গঠিত হয়, সেগুলো আমি নেক্সট ক্লাসে নিয়ে আসব একটা ভিডিওতে। আজকের ভিডিওতে এতটাই থাক। আজকের ক্লাসে তোমাদের আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেল বিএস নার্সিং একাডেমিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে ছড়িয়ে দেবে। লিঙ্ক শেয়ার করে দেবে, চ্যানেলটিকে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর ক্লাস ভালো লেগে থাকলে আমাদের পেড ব্যাচে, কম্বো পেড ব্যাচে অ্যাডমিশনের জন্য ওপরে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবে। এ হচ্ছে আমাদের নাম্বার, বঙ্কিম স্যার, এ হচ্ছে আমাদের নাম্বার। এটাতে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে, দিয়ে আমাদের কম্বো ম্যারাথন ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেবে। তাহলে আজকে এতটুকুই থাক। আজকের জন্য বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।